আচ্ছা, তোমাদের যেটা বলার, আমরা কারিকুলামের জায়গাটা বেশ কিছুদিন ধরে আলোচনা করছি। এই কারিকুলামের জায়গাগুলো আমরা অনেকটা এগিয়ে গেছি। কারিকুলাম কি, কারিকুলাম সম্বন্ধে, কারিকুলামের টাইপস একটু মনে করে দেখো। আমরা এর জাস্ট আগের দিন কারিকুলামের কম্পোনেন্ট শুরু করেছিলাম। আমি স্ক্রিনটা শেয়ার করলে তোমরা দেখতে পাবে যে আমরা কারিকুলামের কম্পোনেন্ট বলেছিলাম যে আমাদের প্রধানত চারটে কম্পোনেন্ট আমাদের থাকে। এই চারটে কম্পোনেন্ট কি, আমি তোমাদের এর আগের দিন একটুখানি আলোচনা করে বলেছিলাম। তোমরা পারলে স্ক্রিনটাকে একটুখানি ঘুরিয়ে নিতে পারো, তাহলে সুবিধা হবে। আমি আমার স্ক্রিনটা কিন্তু একটু ঘুরিয়ে নিলাম। যাই হোক, একবার দেখো যেটা ছিল। আমার স্ক্রিন তোমরা আশা করছি দেখতে পাচ্ছো। কারিকুলামের প্রথম কম্পোনেন্টে যেটা আগের দিন আলোচনা করেছিলাম সেটা ছিল কারিকুলামের এইমস, গোলস অ্যান্ড অবজেক্টিভ। আমি জাস্ট একটু যেটা যেটা আলোচনা করেছিলাম একটু তোমাদের দেখিয়ে চলে যাচ্ছি। যে এইমস অফ এলিমেন্টারি এডুকেশনের আলোচনা করেছিলাম, এইমস অফ সেকেন্ডারি এডুকেশন, এইমস অফ টার্সিয়ারি এডুকেশন, স্কুলের যে ভিশন বা মিশন বা গোল সেটা আলোচনা করেছিলাম, এবং ফাইনালি তার কিছু অবজেক্টিভ আলোচনা করেছিলাম। এবং আমি তোমাদের বলেছিলাম অবজেক্টিভ আমাদের প্রধানত তিনটে ভাগে হয়: কগনিটিভ, অ্যাফেক্টিভ আর সাইকোমোটর। তোমরা যদি এর পরে পিজি পাস করে বিএড এ পড়তে যাও তখন দেখবে এই কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর যে অবজেক্টিভ গুলো, লার্নিং অবজেক্টিভ আমরা বলি অনেক সময়, বা ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ বলি, এটা আরো ভালো করে ডিটেলসে পড়বে। যাই হোক, এটা ছিল আমাদের প্রথম কম্পোনেন্ট। আজকে আমরা দ্বিতীয় কম্পোনেন্টের দিকে এগোচ্ছি। দ্বিতীয় কম্পোনেন্ট হচ্ছে কারিকুলাম কন্টেন্ট অর সাবজেক্ট ম্যাটার। আমরা আলোচনা করছি কারিকুলামের কম্পোনেন্ট। তার মধ্যে প্রথম কম্পোনেন্ট ছিল তার কি এইমস হবে, তার কি অবজেক্টিভ হবে, তার কি গোলস হবে। সেগুলো নয় মোটামুটি একটা আমরা তৈরি করে ফেললাম, কিন্তু প্রধান এরপরে যেটা দরকার সেটা হচ্ছে কারিকুলামের কন্টেন্ট কি হবে, তার ভেতরে কি থাকবে, তার সাবজেক্ট ম্যাটারটা কি হবে। এটাই হচ্ছে আমাদের কারিকুলামের একটা অন্যতম প্রধান। তাই এটা আজকে একটুখানি প্রথমে, তারপর থেকে আমি এগোচ্ছি। প্রথমে দেখো সাবজেক্ট সেন্টার্ড ভিউ অফ কারিকুলামে কি বলছে বা ব্যাপারটা কি। The fund of human knowledge represents the repository of accumulated discoveries and inventions of man down the centuries due to man's exploration of the world. কি বলছে না, আমাদের কারিকুলামের মধ্যে নলেজের ব্যাপারটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে সবসময় ঢোকাতে চাই, যাতে আমাদের নলেজ বাড়ে, আমাদের জ্ঞান বাড়ে। এবং এটা আজকে থেকে নয়, বহু বছর থেকে যা যা আবিষ্কৃত হয়েছে, যা যা নতুন বেরিয়েছে, সবই কিন্তু আমরা এই কারিকুলামের কন্টেন্টের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দিই। তোমরা তোমাদের কারিকুলামের হিসাবেই ভাবো, যেমন তোমাদের একেবারে কন্টেম্পোরারি জিনিস মানে নতুনত্ব জিনিস সেগুলো যেমন আছে, প্লাস কিন্তু পুরনো যে জিনিসপত্র যা যা হয়ে গেছে সেগুলোও কিন্তু তোমাদের কারিকুলামে অ্যাড করা থাকে। তাই এখানে বলছে রিপ্রেজেন্ট দা রিপোজিটরি। রিপোজিটরি মানে হচ্ছে একটা সঞ্চয়ের যে জায়গা অফ অ্যাকুমুলেটেড ডিসকভারিজ এন্ড ইনভেনশন। অ্যাকুমুলেটেড মানে জমানো, মানে এমন সব জিনিসপত্র যেগুলো ডিসকভারি হয়েছে, ইনভেনশন হয়েছে, মানে আবিষ্কার হয়েছে, সেগুলো কিন্তু আমরা মানে দশকের বলো বা শতকের পর থেকে এগুলো আমরা কিন্তু ওই সাবজেক্ট সেন্টার কারিকুলামে ঢোকাতে চাই। এরপরে দেখো যেটা আমরা ভাবি লার্নার সেন্টার ভিউ অফ কারিকুলাম, যে এটা আমরা এগুলো আমরা আগে ওই কত রকমের কারিকুলাম সেখানে একটু আলোচনা করেছি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি মাথায় রাখা দরকার, সেটাই এখানে বলছে। দেখো কি এটা রিলেট করছে না, রিলেটস নলেজ টু দ্য ইন্ডিভিজুয়াল পার্সোনাল অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড and how he or she defines reality। যে শুধুমাত্র ধরো ওই আমরা যেগুলো যেগুলো দরকার হিস্ট্রিতে হয়েছে বা ইনভেনশন হয়েছে সেগুলোই শুধুমাত্র অ্যাড করে গেলে আমাদের হয় না। কার কি প্রয়োজন, সেটা তার পার্সোনাল না সোশ্যাল, এই দুটোরই যদি হয় এবং সেটা কিভাবে তাদের প্রয়োজন সেগুলোও কিন্তু আমাদের ওই লার্নারদের দিক দিয়ে ভাবার জন্য কারিকুলামে ইনক্লুড করা হয়। দেখো ওই জেরম ব্রুনার একটা কথা বলেছেন, একটা কোটিং এখানে দেওয়া আছে, যে নলেজ ইজ এ মডেল we construct to give meaning and structure to regularities in experience। মানে নলেজ হচ্ছে একটা মডেল যেটাকে আমরাই তৈরি করি, আমরাই কনস্ট্রাক্ট করি এটাকে একটা মানে দেওয়ার জন্য। আমরা যদি কোনো নলেজে না থাকি তাহলে সেই নলেজ আর কোথায়, মানে এমন অনেক গোটা পৃথিবীতে জ্ঞান বা নলেজ ছড়িয়ে আছে যেটা আমরা জানি না। তাই সেটা জানি না মানে আমরা সেটা পর্যন্ত পৌঁছতে পারিনি। আমরা সেখানে যখন পৌঁছতে পারবো বা যখন আমরা কারিকুলামে সেটাকে ইনক্লুড করব,
তবেই সেটা কিন্তু একটা মিনিংফুল ব্যাপার হবে, এবং তবেই কিন্তু সেটা আমাদের কারিকুলামে একটা মানে কি বলবো সফল হবে কারিকুলামটা। এটা এখানে জেরম ব্রুনার একটু বলার চেষ্টা করেছে। তাই সাবজেক্ট সেন্টার একটা ভিউ আমরা দেখলাম কারিকুলামে, যে জিনিসগুলো ইনক্লুড করা দরকার। লার্নার সেন্টারও একটা ভিউ দেখলাম যেগুলো আমাদের কারিকুলামে ইনক্লুড করা দরকার। কিন্তু এবার মাথায় আসতে পারে যে কি কি ক্রাইটেরিয়া আমাদের রাখা দরকার কোনো একটা কিছু সাবজেক্টে অ্যাড করার জন্য। আমি তোমাদের মনে করে দিই, আমি তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি, যে পিপিটিটা দেখাচ্ছি, এটারই কিন্তু টেক্সট ফর্ম তোমাদের কিন্তু অলরেডি নোট আকারে দেওয়া আছে। তাই আমি যেটা আলোচনা করছি সেটাই কিন্তু তোমরা পড়বে। আর এটা যেহেতু ইউটিউবে থাকবে, তোমরা এটা তো একটু আগে পরে করে দেখে নিতেই পারো যদি সঙ্গে আমার বোঝানোটাও চাও। তাই ক্রাইটেরিয়া কি কি আছে, যে কোন জিনিসটা কোন সাবজেক্ট ম্যাটার আমরা কারিকুলামে সিলেক্ট করব। দেখো, প্রথমত আমাদের সেলফ সাফিসিয়েন্সির একটা ব্যাপার বলছেন, স্যাফলার বলছেন। কি বলছেন দেখো, যে লেস টিচিং এফর্ট অ্যান্ড এডুকেশনাল রিসোর্সেস, লেস লার্নার্স এফর্ট বাট মোর রেজাল্ট অ্যান্ড এফেক্টিভ লার্নিং আউটকামস মোস্ট ইকোনমিক্যাল ম্যানার। এই জিনিসগুলো কিন্তু একটা কন্ডিশন হওয়া দরকার আছে, যেগুলো কারিকুলামে রাখা দরকার। কি না, লেস টিচিং এফর্ট, যেখানে কিন্তু একজন টিচার সবসময় বুঝিয়ে বা টিচ করে দিয়ে বেরিয়ে যাচ্ছেন, গোটাটাই টিচার সেন্ট্রিক, এটা কম হওয়া দরকার আছে। অথবা লেস লার্নার্স এফর্ট, যেখানে শিক্ষার্থীকেও খুব কম মানে পরিশ্রম করতে হবে কোনো একটা কিছু শেখার জন্য, কিন্তু বাট মোর রেজাল্টস অ্যান্ড এফেক্টিভ লার্নিং আউটকামস, যে জিনিসগুলো আমাদের সাবজেক্ট ম্যাটার হিসেবে অ্যাড করলে আমরা খুব সহজে রেজাল্টস ভালো পাবো, একটা লার্নিংটা খুব এফেক্টিভ হবে, এই জিনিসগুলো কিন্তু উনি বলছেন এখানে ইনক্লুড করা দরকার। সেটাকে উনি সেলফ সাফিসিয়েন্স বলছেন। হ্যাঁ, অবশ্যই কিছুটা ইকোনমিক্যাল ম্যানারও হতে হবে। আমি এমন কিছু ভেবে নিলাম কারিকুলামে দেব, সেটা কিন্তু খুব কস্ট, সেটা আমরা হয়তো সবাইকে পড়াতেই পারবো না, সেটা সবার কাছে আমরা পৌঁছতেই পারবো না। তেমনও কিন্তু জিনিস আমাদের কারিকুলামে কন্টেন্ট ম্যাটারে আমরা অ্যাড করব না। আর কি বলছে সিগনিফিকেন্স, সেটা কি না, কন্ট্রিবিউট টু বেসিক আইডিয়াস টু অ্যাচিভ ওভারঅল এইম অফ কারিকুলাম, ডেভেলপ লার্নিং স্কিল। না কি সিগনিফিকেন্সের জন্য আমরা এটাকে অ্যাড করব, না এটা না বেসিক আইডিয়া, এটা সবার কাছে যে একটা পৌঁছবে, ওভারঅল এইম অফ কারিকুলামটা যাতে ফুলফিল করে, এবং একটা লার্নিং স্কিল যেন তাদের মধ্যে ডেভেলপ করে। তাই এই সিগনিফিকেন্স কিন্তু কারিকুলামের কম্পোনেন্টের মধ্যে বা কারিকুলাম সিলেকশনের কম্পোনেন্টের মধ্যে থাকা দরকার আছে। এছাড়া কি আছে দেখো, ভ্যালিডিটি। ভ্যালিডিটি কি না, মিনিংফুল টু দ্য লার্নার বেসড অন ম্যাচিউরিটি, প্রায়র এক্সপিরিয়েন্স, এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ভ্যালু। মানে সেই জিনিসগুলোই আমরা কারিকুলামে রাখবো অ্যাজ এ সাবজেক্ট ম্যাটার, যেটা মিনিংফুল টু দ্য লার্নার বেসড অন ম্যাচিউরিটি, মানে তার যে কতটা পরিণত হয়েছে। তোমাদের মধ্যে কেউ একজন মনে হয় আনমিউট করতে ভুলে গেছো বা করোনি, একটু দেখে নিয়ে করে নাও, না হলে হয়তো আমরা সবাই খুব সাউন্ড পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, ভ্যালিডিটি কি বলছে না, মিনিংফুল টু দ্য লার্নার্স বেসড অন ম্যাচিউরিটি, এমন জিনিসপত্র আমাদের রাখবো যেটা যে লেভেলে পড়াশোনা করছি সে সেই লেভেল অনুযায়ী কতটা ম্যাচিওর হয়েছে, কতটা পরিণত হয়েছে, বা তার প্রায়র এক্সপিরিয়েন্সেস মানে তার পূর্ব অভিজ্ঞতা, এবং এডুকেশনাল সোশ্যাল ভ্যালু, তার শিক্ষাগত যে মূল্যবোধ, তার যে সামাজিক মূল্যবোধ, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বা এই ব্যাপারগুলো মাথায় রেখে কিন্তু আমাদের কারিকুলামে সেগুলো ইনক্লুড করতে হবে। আমি তোমাদের মনে করে দিই, আমি আলোচনা করছি সাবজেক্ট ম্যাটার অফ কারিকুলাম, কোন কোন জিনিসগুলো আমাদের কারিকুলামে রাখা দরকার, যেটা আমাদের কারিকুলামের কম্পোনেন্টের দ্বিতীয় কম্পোনেন্ট। 2 নম্বর দেখো ইউটিলিটি। ইউটিলিটি মানে আমরা অনেক সময় বলি কতটা উপকারে আসছে, সেটার উপকারী নয়, অ্যাকচুয়ালি উপযোগিতা এটার বাংলা। কি বলছে না, ইউজফুলনেস অফ দ্য কন্টেন্ট আইদার ফর দ্য প্রেজেন্ট অর দ্য ফিউচার। এমন জিনিসপত্র আমাদের কন্টেন্ট হিসেবে কারিকুলামে রাখবো যেটা বর্তমানে তার কাজে লাগবে, মানে যাদের আমরা কারিকুলাম পড়াবো, অথবা ভবিষ্যতেও সেটা কাজে লাগবে। এমন জিনিসপত্র, এই ইউটিলিটি ওয়ালা জিনিসগুলোই কিন্তু আমাদের সচরাচর কারিকুলামে রাখতে হবে অ্যাজ এ সাবজেক্ট কন্টেন্ট। এছাড়া আরো কয়েকটা জিনিস আছে, একটু দেখো, সেটা হচ্ছে লার্নাবিলিটি। লার্নাবিলিটি মানে উইদিন দ্য রেঞ্জ অফ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য লার্নার। খুব ভালো কথা, এমন কিছু আমি রাখবো না যেটা তার লার্নারের মানে আয়ত্তের সীমার বাইরে, বা উল্টো করে বলতে এমন জিনিস রাখবো যেটা লার্নারের রেঞ্জ অফ এক্সপিরিয়েন্সের মধ্যেই আছে। মানে এই মুহূর্তে আমি পিজি সেকেন্ডে পড়াচ্ছি,
আমি একেবারে হাই লেভেলে এমফিল পিএইচডি লেভেলে যদি আমি তোমাদের বোঝাতে শুরু করি, তাহলে কিন্তু তোমাদের লেভেল থেকে মানে আমি উঁচুতে পড়াবো, তোমরা ধরতে পারবে না। মানে তোমাদের লার্নের যে এবিলিটি বা শেখার যে এবিলিটি, সেটার ঊর্ধ্বে চলে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। ঊর্ধ্বে যেমন যাওয়াটা ঠিক নয়, নিচে চলে আসাও ঠিক নয়। মানে তোমরা কিন্তু এটা আমাদের টিচারদের একটু আমরা খুব অ্যাওয়ারলি পড়াতে হয়, বা আমরা মাথায় রাখার চেষ্টা করি অন্তত, যে আমি কোন লেভেলে পড়াচ্ছি বা আমি কোন লেভেলে টিচিং এ রয়েছি। এই মুহূর্তে যদি আমি ধরো একেবারে 9, 10, 11, 12 যে লেভেলে, সেই লেভেলের মতো করে একেবারে সোজা করে পড়াই, তোমরা কিন্তু ইন্টারেস্ট পাবে না, বা তোমাদের ব্যাপারগুলো কিন্তু ভালো লাগবে না। আমি আলোচনা করছি কারিকুলাম, তাই সেই ধরনের খুব সোজা সোজা জিনিস যদি কারিকুলামে অ্যাড করে দিই, তোমাদের হয়তো কিছু সময়ের মধ্যে মনে হবে বাহ খুব ভালো সোজা ব্যাপার, কিন্তু রেজাল্ট দেখবে সবার সেম আসছে। আমাদের মানে তোমাদের মধ্যে তো একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে, কেউ ভালো কেউ একটু মন্দ বা একটুখানি মাঝারি। এই মেরিটটা আমরা কিন্তু জাজ করতে পারবো না যদি আমরা এই লার্নের এবিলিটিটা মাথায় না রাখি। এটাও কিন্তু কন্টেন্ট ম্যাটার হিসাবে আমাদের ভাবতে হবে, যে এই ধরনের জিনিস কিন্তু আমরা সেই লেভেল অনুযায়ী কিন্তু আমরা তাদের কারিকুলামে রাখবো। তারপর কি আছে? ফিজিবিলিটি। সেটা কি না, ক্যান বি লার্ন উইদিন দ্য টাইম অ্যালাউড, রিসোর্সেস অ্যাভেলেবল, এক্সপার্টাইজ অফ দ্য টিচার, নেচার অফ লার্নার। এটা আদৌ কতটা ফিজিবল, আমি এমন কিছু জিনিস কারিকুলামে রাখবো যেটা টাইমে শেষ করা যাবে, 1 নম্বর। রিসোর্স অ্যাভেলেবেল, এমন কিছু জিনিসপত্র আমি পড়াবো বা এমন কিছু হাতে কলমে জিনিস আমি করাবো যেটা সত্যিই আমাদের হাতে কলমে মানে কাছাকাছিই পাবো। এমন কিছু জিনিস আমি দিয়ে পড়াতে শুরু করলাম যেটা হয়তো আমাদের কাছাকাছি পাওয়াই যায় না। এমন কিছু কিন্তু আমাদের ইয়েতে রাখবো না। বা এক্সপার্টাইজ অফ দ্য টিচার, এমন ভাবে কারিকুলাম তৈরি করব যাতে যারা পড়াবেন, যে টিচাররা পড়াবেন, তারা অন্তত সেটা তো পড়াতে যেন তিনি অন্তত অভ্যস্ত হন, বা তার কোনো অসুবিধা না হয়। এমন হাই প্রোফাইল কিছু দিয়ে দিলাম মানে আমরা টিচাররাই তোমাদের পড়াতে পারলাম না, তোমরা আর কি বুঝবে। অনেকটাই ধরো আমরা চেষ্টা করি তোমাদের ব্যাপারটা বোঝানোর, কিন্তু আমরা যদি বোঝাতেই তোমাদের না পারি, তাহলে টিচিং না হলে লার্নিংও হবে না। তাই কারিকুলামে কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাই আমি ধরো বেশ কয়েকটা জিনিস প্রথমত বললাম, একটু মাথায় রাখো। সেলফ সাফিসিয়েন্সি বললাম, সিগনিফিকেন্স বললাম, ভ্যালিডিটি বললাম, ইউটিলিটি বললাম, এবং তারপরে লার্নাবিলিটি বললাম, এবং ফিজিবিলিটি বললাম। তাই এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি ভাবে মানে কারিকুলামে আমাদের কোন কোন জিনিস রাখা দরকার বা কোন কোন জিনিস মাথায় রাখা উচিত। কিছু প্রিন্সিপালস আছে, প্রিন্সিপালস টু ফলো ইন অর্গানাইজিং লার্নিং কন্টেন্ট। পালমা 1992 সালে বলেছেন যে কি কি প্রিন্সিপাল রাখা দরকার লার্নিং কন্টেন্টের জন্য। আমি আর খুব বেশি এটা ডিটেলসে বলবো না, কিন্তু তবুও একটুখানি বলে যাই যে 1 নম্বর হচ্ছে ব্যালেন্স রাখা দরকার। কন্টেন্ট কারিকুলাম শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড ইন ডেপথ and breadth of the particular learning or discipline. This will ensure that the level of area will not be overcrowded or less crowded. এটা ব্যালেন্স রাখা দরকার আছে। মানে এমন ভাবে কিছু রাখবো না যে তোমাদের কারিকুলামটা বা সিলেবাসটা খুব গাদা জিনিস ঢুকিয়ে দিয়েছে, আবার এমনও হবে না খুব ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তোমরা সিলেবাস গুলো একবার দেখবে তো, যে তোমাদের সব পেপার গুলো এই ইকুয়ালি ব্যালেন্স রাখা হয়েছে কি। ঠিক আছে, একবার পারলে দেখো, পারলে আমাকে পরে একবার মেসেজ করে বা কিছু করে জানাতে পারো যে তোমাদের কারিকুলাম আজকে আমি যা যা আলোচনা করছি, যে সাবজেক্টের কন্টেন্ট হিসাবে কারিকুলামে যা যা থাকা দরকার, আমি অন্তত যা যা উচিত সেটা বলে গেলাম, তোমাদের কারিকুলামে অন্তত সেটা আছে কিনা তোমরা একটু সেটা মানে বিচার করে দেখো আমাকে। তাই প্রথমে গেলাম ওই পালমা যেটা বলছেন ব্যালেন্স রাখা দরকার আছে। আর কি না, আর্টিকুলেশনের দরকার আছে। সেটা না subject matter is smooth connected to the next, glaring gaps or wasteful overlaps in the subject matter will be মানে মোটামুটি ভাবে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাব সেটা যেন খুব স্মুথলি যায়। এমন ভাবে কিছু না হয় যে আগের যেটা পড়ানো হলো পরেরটায় সেটার সঙ্গে কোনো মিলই নেই, বা মাঝে একটা গ্যাপ হয়ে যাচ্ছে। আমাদের বারবার দেখবে বিভিন্ন ভাবে বিভিন্ন সংবাদপত্রে এটা বেরিয়েছিল অন্তত আগে, যে মাধ্যমিকের সিলেবাস যেটা উচ্চ মাধ্যমিকের সিলেবাস কিন্তু অনেক হাই, অনেক হাই। এখন সেটা কিন্তু অনেকটা একটা মানে এই গ্যাপটা পূরণ করা হয়েছে। মানে আমরা আমাদের সময় যখন পড়াশোনা করেছি আমরা দেখেছি মাধ্যমিক খুব সোজা, কিন্তু উচ্চ মাধ্যমিকটা গিয়ে দেখি আরে বাবা 2টো করে পেপার হয়ে গেল, এতক্ষণ ধরে পরীক্ষা দিতে হবে, এটা বিরাট ব্যাপার। তাই এই সময় কিন্তু একটা গ্যাপ ছিল।
এটা গ্যাপটা এখন অনেকটা কিন্তু মানে তোমরা মনে হয় অনেকটা পেরিয়ে এসছো। তাই এই আর্টিকুলেশনটা কিন্তু দরকার আছে, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেন একটা কানেকশন থাকে, কোনো যেন গ্যাপ না। সিকোয়েন্স এটাও প্রায় ওই ধরনের, কি সেটা কি দেখো, this is the logical arrangement of the subject matter. It refers to the deepening and broadening of content as it is taken up in the higher level. মানে একটা লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট থাকে। সচরাচর আমাদের যেটা থাকে, সোজা থেকে আমরা কঠিনের দিকেই যাই, এমন কোনো ভাবে যাতে না হয় প্রথমেই তোমার একটা কঠিন শিখিয়ে দিলাম, তারপর আবার সোজা, তারপর আবার একটা কঠিন, না, এরকম করলে কিন্তু হবে না। একটা গ্র্যাজুয়ালি প্রথমে একটু সোজা, তারপরে আরেকটু মানে কম সোজা, তারপরে আরেকটু কম সোজা, তারপরে একটু কঠিন, তারপরে একটু বেশি কঠিন, যাতে আমাদের মাইন্ড বা আমাদের মেরিট ওয়াইজ আমরা আস্তে আস্তে সেটাকে কোপ আপ করতে পারি, বা বুঝে বুঝে যেতে পারি। তাই পালমা এরকম কয়েকটা কথা আমাদের বলেছিলেন, তার মধ্যে আমি আলোচনা করলাম ব্যালেন্স, আর্টিকুলেশন, সিকোয়েন্স আলোচনা করলাম। আর লাস্টলি মনে হয় যেটা আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে তোমরা হয়তো জানো, তবুও দেখো, the horizontal connections are needed in subject areas that are similar so that learning will be related to one another, that is integration. কখনো কখনো একটা পেপারের মধ্যেই ইন্টিগ্রেশন নয়, একটা কোর্সের 4 থেকে 5টা পেপারের মধ্যেও কিন্তু একটা ইন্টিগ্রেশন রাখা দরকার আছে, মানে একে অপরের সঙ্গে কতটা যুক্ত, এটাও কিন্তু আমাদের মানে একটা কারিকুলামে মানে কন্টেন্ট কি রাখবো তার উপর ডিপেন্ড করে যাচ্ছে। আর একটা আছে, সেটা হচ্ছে কন্টিনিউটি। সেটা কি না, লার্নিং রিকোয়ার্স আ কন্টিনিউইং অ্যাপ্লিকেশন অফ দ্য নিউ নলেজ, স্কিলস, অ্যাটিটিউড আর ভ্যালুজ সো দ্যাট these will be used in daily living. The constant repetition, review and reinforcement of learning is what is referred to as continuity. মানে আমরা যাই করি, এতক্ষণ পর্যন্ত আমি যা যা আলোচনা করলাম, ব্যালেন্স, ইন্টিগ্রেশন বা লার্নেবিলিটি, যাই করি সেটা কিন্তু একেবারে ফিক্সড কিছু নয়। আমাদের কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা চালিয়ে যেতে হবে। মানে যদি কিছু ভুল হয় হবে, এরপরে আবার সেটাকে ঠিক করে নেওয়া যাবে, মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা রিপিটেশন হতে পারে, রিভিউ করা হবে যে ঠিক হচ্ছে কিনা। দেখবে তোমাদের কিন্তু সিলেবাস বা কারিকুলাম দেখবে মাঝে মাঝেই চেঞ্জ করা হয়, যেগুলো সেন্টার থেকে চেঞ্জ করা হয়, কখনো স্টেট থেকে চেঞ্জ করা হয়, বা কখনো কখনো তোমাদের ইউনিভার্সিটির এডুকেশন ডিপার্টমেন্টও কিন্তু প্রতি সময় বিভিন্ন কারণে কিন্তু চেঞ্জ করতে করতে থাকে কারিকুলাম। এটার কারণ হচ্ছে একটাই ব্যাপার, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা হয়তো ভাবি এই জায়গাটা কিন্তু আরেকটু বেটার করলে ভালো হয়, বা এই জায়গাটা দরকার নেই। তো এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, এটাও কিন্তু আমাদের মাথায় রেখে কারিকুলামের ভেতরে ব্যাপারগুলো আমাদের ঢুকিয়ে ঢুকিয়ে যেতে হবে। আমরা এর পরের দিন কম্পোনেন্ট 3-এ আসবো, যেটা হচ্ছে কারিকুলাম এক্সপেরিয়েন্স। আজকে আমি তাহলে এই জায়গাটা আলোচনা করলাম, তোমাদের কাছে আসছি। একটু আনমিউট করে আমাকে বলতে পারো যে যে জায়গাগুলো আমি আলোচনা করলাম অন্তত কম্পোনেন্ট 2-তে, যে কারিকুলামের সাবজেক্ট ম্যাটারের মধ্যে কোন কোন জিনিস রাখা দরকার, কোন কোন জিনিস রাখা দরকার নয়, এবং রাখতে গেলে কোন কোন কন্ডিশন অ্যাটলিস্ট আমাদের মেনে রাখা দরকার আছে, মোটামুটি বুঝেছো কিনা আমাকে একটু বলো। হ্যাঁ স্যার, বুঝেছি। বেশ, আর কেউ? হ্যাঁ স্যার, মোটামুটি বুঝে গেছি। ব্যাস, মোটামুটি হলেই অনেক। এত দূর থেকে আর কতটা আমি পারবো, মানে পুরোপুরি পারবো না, আমার হয়তো ক্ষমতাও খুবই সীমিত। এত দূর থেকে মানে সবাই সবার বাড়িতে আছে, এত দূর থেকে একটা অনলাইনে মানে মোটামুটি বোঝাতে হয়তো পারছি, এটাই অনেক। বেশ, আর কেউ? বোঝা গেছে, কিন্তু স্যার স্যার প্রথমেরটা যদি একটু হালকা করে বোঝাই দিতেন, মানে আগের দিনের। হ্যাঁ বল না, মানে আগের দিনেরটা না প্রথমের, মানে কোনটা? স্যার আগের প্রথমের দিনেরটা। দিনেরটা? আগের দিনেরটা বলতে হবে, দেখি যাই একটু। আচ্ছা, ঠিক আছে স্যার। বাকিদের একটু জিজ্ঞেস করছি, আজকেরটা বোঝা গেছে? স্যার স্যার জেরোম বুর্নার যেটা বলেছে একটু বলে দিবেন স্যার। আচ্ছা, বলে দেবো। জেরম ব্রুনার, দেখো নামটা তোমাদের চেনা শোনা আছে তাই হয়তো বলছো। আর কেউ কিছু? বোঝা গেছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। বলো আর কিছু? আর কেউ? বেশ বেশ, ঠিক আছে, মোটামুটি প্রায় আশা করছি অনেকেই বলেছো। আচ্ছা, প্রথমত আমি এখন যেরকম ব্রুনারের জায়গায় আছি, ব্রুনার কি বলছেন দেখো, উনি লার্নারদের ব্যাপারটা ভাবছেন যে নলেজ ইজ আ মডেল। নলেজ বা জ্ঞান বা
ব্যাপার, জ্ঞানমূলক যে ব্যাপার, সেটা একটা মডেল উই কনস্ট্রাক্ট, আমরাই তৈরি করি টু গিভ মিনিং, একটা মানে দেওয়ার জন্য। মানে নলেজটা আমি তোমাদের বললাম যে আমরা অনেক কিছু জানি না, কিন্তু আমরা যখন জানতে শুরু করি তখনই কিন্তু সেটার মান্যতা পায়। তার আগে পর্যন্ত সেটা এমনিই পড়ে থাকে। মানে সেই ধরো আমাদের বিভিন্ন দ্বীপ আবিষ্কারের মতো, আমেরিকা আবিষ্কার হয়েছে, এটা আবিষ্কার হয়েছে, বিভিন্ন সেই ভাস্কো দা গামা ধরো অনেক কিছু আবিষ্কার করেছেন। এইখানে যে ব্যাপার, যতদিন পর্যন্ত ওটা আবিষ্কার না হচ্ছে ওটার কোনো ভ্যালু নেই। যখনই মানুষ সেটাকে আবিষ্কার করলো তখনই কিন্তু এটা নলেজ হিসাবে মান্যতা পেল। এটাই কিন্তু এখানে বলা হচ্ছে, এবং সেটাই বলছি যে স্ট্রাকচার টু রেগুলারাইজ ইন এক্সপিরিয়েন্স, এবং এটাই কিন্তু তার মানে অভিজ্ঞতার মধ্যে কিন্তু এটা আস্তে আস্তে রেগুলারাইজ হচ্ছে। বুঝতে পারছো? জেরম ব্রুনার মোটামুটি এটাই বোঝানোর একটু বলার চেষ্টা করেছে। বুঝলে বাবু? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর আগের দিনের যেটা বলেছে ও একটু বলতে দেখি কতটা বলা যায়। ওটা বড় একটা বড় তো আলোচনা করেছিলাম, একটুখানি বলে যাই। তুমি একটু অনুরোধ করছি, আমি একটু দেখিয়ে যাচ্ছি। তুমি আমার মনে হয়, আমার যতদূর মনে হচ্ছে, আমি আগের দিনের ইউটিউব লিংক তোমাদের দিয়ে দিয়েছি। আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমি বলতে ইউটিউব লিংক তোমাদের দিয়ে দিয়েছি, একবার ইউটিউবটা খুলে যদি একবার দেখো, আমি একটু বলছি, তাহলে গোটাটা অ্যাকচুয়ালি ইউটিউবটা খুলে একবার দেখে নেবে, তাহলে হয়তো বুঝতে পারবে। হ্যাঁ, তবু আমি একটুখানি 1-2 মিনিট একটু ঝপ করে বলে দিচ্ছি। হ্যাঁ, কম্পোনেন্ট 1 তে আমরা আলোচনা করেছিলাম কারিকুলামের এম, গোল এন্ড অবজেক্টিভ। এখানে আমি প্রথমেই যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এম, গোল, অবজেক্টিভ। ভালো করে মাথায় রাখো, কারিকুলামের কম্পোনেন্টে 3টে জিনিস আছে, এম, গোল, অবজেক্টিভ। এম এর মধ্যে আমি আলোচনা করেছিলাম যে এলিমেন্টারি এডুকেশনের কি কি এম রাখা উচিত বা কি কি লক্ষ্য থাকা উচিত। আমি প্রত্যেকটা ডিটেলসে পড়ছি না, অনেকটা সময় থাকবে, জাস্ট একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি, তুমি একটু আগের দিনের ক্লাসটা দেখে নেবে। তাই এলিমেন্টারি এডুকেশনে কি কি মানে এইমস থাকা উচিত, কি কি লক্ষ্য থাকা উচিত, সেটা আমি আলোচনা করেছিলাম। সেম ভাবে শুধু এলিমেন্টারি কেন, আমরা সেকেন্ডারি এডুকেশনের কি কি এম থাকা উচিত সেটাও আলোচনা করেছিলাম। এরপরে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে টার্সিয়ারি এডুকেশন, যেটাকে আমরা কিছুটা সেকেন্ডারির পরে এই মুহূর্তে তোমরা যেটাতে আছো, মানে হায়ার সেকেন্ডারি বা হায়ার স্টাডিজ, তার কি এম হওয়া উচিত। এই 3 ভাবে কিন্তু আমরা এমটা আলোচনা করেছি। এম এর পর দেখো রয়েছে আমাদের গোল বা ভিশন বা মিশন। কোনো একটা স্কুলের বা কোনো একটা কলেজের বা কোনো একটা ইউনিভার্সিটি, তার ভিশন বা মিশন কেমন হওয়া উচিত, তার গোল কি হওয়া উচিত কারিকুলাম, সেটা আমরা একটু আলোচনা করেছিলাম। এবং ফাইনালি যেটা আলোচনা করে শেষ করেছিলাম, আমি তোমাদের বলছি 3টে ছিল। একটা হচ্ছে এম, 2 নম্বর হচ্ছে গোল, 3 নম্বর হচ্ছে ডোমেন। ডোমেন কিন্তু অ্যাকচুয়ালি বললাম যেটা আমাদের অবজেক্টিভ প্রধানত 3 ধরনের থাকে, কগনিটিভ অবজেক্টিভ, এফেক্টিভ অবজেক্টিভ, সাইকোমোটর অবজেক্টিভ। তোমাদের বলেছিলাম যে কগনিটিভ মানে যেটা আমাদের শুধুমাত্র জ্ঞান, মানে আমরা যেটা জানি, শুধুমাত্র জেনে নিচ্ছি, পড়াশোনা করে বই পড়ে জেনে নিচ্ছি, সেটা আমাদের কগনিটিভ ডোমেন এবং কগনিটিভ অবজেক্টিভ আমাদের ফুলফিল হয়। এফেক্টিভে বলেছিলাম যেটা কিছুটা ওই ফিলিংস, মানে কিছুটা মানে বুঝতে হয়, সেটাকে ফিল করতে হয়, FWL ফিল। এই ফিল করে কিন্তু আমরা এফেক্টিভটা একটুখানি অবজেক্টিভ করার চেষ্টা করি, যেটা যদিও সিলেবাসে খুব একটা আমরা ইনক্লুড করতে পারি না। আর সাইকোমোটর বলেছিলাম যেটা আমাদের শুধুমাত্র ওই বই পড়ে বা ফিলিং বা ফিল করে হয় না, হাতে কলমে কাজ করছি, খেলাধুলা করছি, কিছু একটা আঁকছি, কিছু একটা তৈরি করছি, এই অবজেক্টিভও কিন্তু আমাদের কারিকুলামের অঙ্গ হয়। তাই কারিকুলামের প্রথম কম্পোনেন্টের মধ্যে এই 3টে কিন্তু আমাদের থাকা দরকার আছে। প্রথম কম্পোনেন্টের এম, গোল এবং অবজেক্ট, ঠিক আছে? তাই একটু জাস্ট তোমাদের একটু বলে দিলাম। আমি আপাতত স্ক্রিন শেয়ার অফ করছি এবং যে জায়গায় ছিলাম সেই জায়গাতেই ফিরছি। তবুও মোটামুটি ধরো মিনিট 25 হয়ে গেল। কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো এরপরে, না হলে আমরা আজকে আপাতত এতক্ষণই থাকবো। আবার এর পরের দিন 3-4 দিন পরে আমি একবার বলে দেবো, সেখানে নয় আবার একবার আমরা পরবর্তী 3 নম্বর কম্পোনেন্টটা আলোচনা করে দেবো, তাই না? বলো কিছু, আর কিছু জিজ্ঞাসা, আর কিছু কথাবার্তা? আছে কি আর কিছু? স্যার বলো। স্যার বলছিলাম যে মানে এর আগের দিন যেমন মানে সকালে বললেন না, ওইভাবে না অনেক সময় মানে অন না হলে দেখতে পাই না, তো তো আগের দিন মানে ক্লাস হয়ে গেছে, টের পাইনি। তো মানে যেদিন মানে ক্লাস হবে তার আগের দিন রাতে মানে যদি বলেন তাহলে ভালো হয়। আচ্ছা, পিঙ্কি বলছো তো?
হ্যাঁ স্যার, আচ্ছা মানে আচ্ছা, খুব এমনি ভালো। ইউটিউব লিংকে দেখে নেওয়া যায়। না না, সে তো অবশ্যই ইউটিউব লিংক তো আমি কখন বা কেন দিই, যাতে তোমরা লাইভ কোনোভাবে যদি যে কোনো কারণে না থাকতে পারো তবে দেখবে, বা বারবার দেখার জন্য, পরে দেখার জন্য শিখাচ্ছি। কিন্তু তুমি যদি সত্যিই অ্যাভেলেবেল সেই সময় থাকতে, তাহলে তো একটা আফসোস হবেই যে একটু জানতে পারলে আমি লাইভ ক্লাসটা করতে পারতাম, সেটা তো অবশ্যই। ঠিক আছে পিঙ্কি, তুমি যেটা বলেছো আমি সেটা মাথায় রাখার চেষ্টা করব। আমি অন্তত একদিন আগে বা অন্তত ওই যেদিন ক্লাস নেব তার আগের দিন রাত 12টা বা রাতের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের একটু সবাইকে বলে রাখি, রাতে শোবার আগে লাস্টলি একবার মোবাইলটা চেক করবে, আর সকালবেলা ঘুম থেকে উঠেই একবার মোবাইলটা চেক করো। কারণ তোমরা হয়তো এটা আমাকে বললে, আমি চেষ্টা করবো মেনটেন করার, কিন্তু অনেক স্যারেরাই ধরো তো অনেক সময় মাথায় রাখেন না। আমরাও ধরো এখন তোমাদের এই ক্লাস নেওয়া ছাড়াও আরো বেশ কিছু সময় বা বেশ কিছু কাজে ধরো এদিক ওদিক ব্যস্ত হয়ে যাচ্ছি। তাই অনেক সময় সকালবেলা মনে হলো যে না আজকে উঠে না, আজকে দিনটা তো ফাঁকা আছে, আজকে একটা 11টার সময় বা বিকালবেলা ক্লাস নিয়ে নি, অনেকদিন নিই। তাই চেষ্টা করছি আমি, আমাকে বললে আমি অবশ্যই চেষ্টা করবো। তোমাদেরও একটু রিকোয়েস্ট, যদি পারো একটুখানি সকালবেলা উঠে আগে অন্তত স্কাইপটা চেক করে নেবে, তাহলে হ্যাঁ স্যার, দেখবে। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে পিঙ্কি, আমি মাথায় রাখছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে আচ্ছা তাহলে স্যার, আর ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে, আর কোনো সুবিধা আশা করছি নেই। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেজ করবে, তাহলে আমি বলে দিতে পারবো। আর পরবর্তী সময় আমি একবার বলে দিচ্ছি, এরপরে অন্তত 2-3 দিন 4 দিন পরে আমি আর একবার এর পরবর্তীতে এগোবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, সবাই তাহলে সাবধানে থেকো, ভালো থেকো। ঠিক আছে, টাটা। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার।